বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মিহির ঘোষ, সহকারী সাধারণ সম্পাদক সিপিবি, এবং শওকত আলী, সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে খুব ছোট করে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজরা নেই, ফলে এবারের কোরবানির গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই। এছাড়া গরুর সরবরাহ বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর বাজারে দামও কিছুটা কমেছে। বৃহস্পতিবার রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই বিষয়গুলো বলেন। পরিদর্শনের সময় উপদেষ্টা হাটের সামগ্রিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। হাটে যাওয়া ক্রেতা বিক্রেতা, সেবা সংক্রান্ত কাজে নিয়োজিত লোকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এবং উপদেষ্টা আরও বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আছে, সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, তবে শতভাগ স্বস্তি তো বলা যাবে না, কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে বড় কোনো ধরনের অভিযোগ পাইনি। বৃহস্পতিবার তিনি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদ পূর্ব যাত্রী সেবা পরিদর্শনে যান এবং সেখানে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। রেল উপদেষ্টা বলেন, আমরা ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়টিকে নিরুৎসাহিত করছি। আমরা আবারও বলেছি, ছাদের ওপর কোনো যাত্রী উঠবে না, জানালা দিয়ে ট্রেনের ভেতর ঢোকা যাবে না, এটা নিশ্চিত করা হবে। এবং তিনি আরও বলেছেন যে এখন ঈদযাত্রা মানেই কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি জিনিস হলো ট্রেনটা সময় মতো ছেড়ে যাওয়া। এবং তিনি খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছেন, তিনি বলেছেন যে সবগুলো ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেছে। সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে। এ প্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে জুলাই সনদ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু যেতে চাই মিহির ঘোষ আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আপনি দেখেছেন এরই মধ্যে নিশ্চয়ই, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের 54 বছর পর এবার তৃতীয়বারের মতো যেটি আমরা দেখতে পেলাম যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এবং এই খবর নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এবং আমরা যদি দেখি যে নতুন সংজ্ঞায় মোটা দাগে জাতীয় পরিষদ সদস্য বা রাজনীতিকদের অনেককে মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েছেন। এখন কারা এই রাজনীতিক, অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধা সংজ্ঞা কেন পরিবর্তন আনলো, এর উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। মিহির ঘোষ, আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচক, তরুণ রাজনীতিক, এনসিপির নেতা এবং যারা শুনছেন তাদের সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাই। আসলে যে প্রশ্ন বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসে আবার মুক্তিযোদ্ধা কারা, এই সংজ্ঞা নতুন করে, এইটা আমাদের খুবই দুঃখের, এটা বেদনার বিষয় যে আমরা 54 বছর মুক্তিযুদ্ধ হয়ে গেল, আজও আমরা ঠিক করতে পারলাম না, যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করতে পারছি না, বা অতীতে একাধিকবার এটা পরিবর্তন হয়েছে। এবং এই সুযোগে অনেক মুক্তিযুদ্ধ সম্বন্ধে বা মুক্তিযোদ্ধার সম্বন্ধে নানা রকম নেতিবাচক মনোভাব তৈরির সুযোগও তৈরি হয়েছে। যাই হোক, আমাদের এই 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিগত 15 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে স্বৈরাচারী সরকার ছিল, আমরা অস্বীকার করি না যে মহান মুক্তিযুদ্ধে তাদের একটা ভূমিকাকে আমরা খাটো করি না।
কিন্তু আবার মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে বয়ান, অন্যদের যে অবদান স্বীকৃতি, মানে অন্যদের অবদানকে স্বীকার করে নেওয়া, এ বিষয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক দলের কৃপণতা, কৃপণতা বললে ভুল হবে, এক ধরনের ইতিহাস বিকৃতির প্রবণতা, ইতিহাসকে খণ্ডিত করা, এটা আমরা দেখেছি। আবার পাশাপাশি এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র 9 মাসের যুদ্ধ ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অবশ্যই 9 মাসে যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছেন 30 লক্ষ মানুষ, মা বোনরা সম্ভ্রম হারিয়েছে, এটা, এবং যে গণহত্যা পাকিস্তানি বাহিনী আমাদের উপরে চালিয়েছিল, পৃথিবীর ইতিহাসে একটা বড় একটা গণহত্যা, সেটাকে মোকাবেলা করে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে পেরেছি। কিন্তু তার জন্য আমাদের দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। বিশেষ করে 47 সালের দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে 48 থেকে 52 যে ভাষা আন্দোলন, এবং তারপর ধরে নানা পথ পরিক্রমায় 54 যুক্তফ্রন্ট, 58 সালে সামরিক শাসন, তার বিরুদ্ধে লড়াই, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এর মধ্য দিয়ে নানা খাত প্রতিখাত, এখানে নানা রকম ভূমিকা। এখানে 48 থেকে 52 এবং 50 সালে আমাদের 50 সালে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট 7 জন কমিউনিস্ট জীবন দিয়েছে, অনেক আহত হয়েছিলেন জেলের অভ্যন্তরে লড়াই করতে, যে অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমাদের সেই ইতিহাসটা কিন্তু তেভাগার তারা কারা ছিল জেলে 50 সালে? আমার 47 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি করে যে রাষ্ট্র পাকিস্তান, সেটা কমিউনিস্টরা সেদিন বলেছিল, ইয়াদ জাদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয়, যে লক্ষ কোটি মানুষকে ক্ষুধার্ত রেখে যে তোমরা যে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র জন্ম দিচ্ছ, এই আজাদি টিকবে না। কমিউনিস্টদেরকে সেদিন কমিউনিস্টদের বিরুদ্ধে নানা রকম নির্যাতন নেমে আসে, পার্টিকে নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরও সে তেভাগার সংগ্রাম, যেটা 40-এর দশকে 30-এর দশকে শুরু হয়েছিল, 40-এর দশকে এসেও সেই সংগ্রামকে অব্যাহত রেখেছিল। এবং পাকিস্তান সৃষ্টির পরেও বা এই ভারতবর্ষ ভাগ হওয়ার পরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দুই অংশেই কমিউনিস্টরা তাদের শ্রেণীর স্বার্থে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন গড়ে তুলেছিল, এবং আমাদের সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে জেলখানা ভর্তি হয়ে গেল। 50 সালে যদি 7 জনকে গুলি করে হত্যা করা হলো, 30-এর অধিক আহত, তাহলে 24 বছরের যে লড়াই সংগ্রামের ইতিহাস, যেটা আমরা 52 দিয়ে শুরু করি, আমরা সালাম রফিক জব্বার দিয়ে অবশ্যই সেই ইতিহাসটাকে ভাষাভিত্তিক যে জাতীয়বাদের যে সংগ্রাম, সেখান থেকে আমরা শুরু করি মুক্তিযুদ্ধের 24 বছরের ইতিহাস। কিন্তু আমরা এই জায়গাটায় যারা মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করেছে, আওয়ামী লীগ সেই জায়গায় যে আওয়ামী লীগের যে বয়ানের মধ্যে বা আওয়ামী বুদ্ধিজীবীদের যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, সেই জায়গায় কিন্তু 50-এর এই কমিউনিস্টদের অবদান, কমিউনিস্টদের 50 সালে এই হত্যাকাণ্ড, জেল হত্যা, এটা কিন্তু অনেক সময় মানে ইতিহাসের বাইরেই থেকে গেছে। এটা খুব বেশি সামনে আসে নাই, দৃশ্যমান হয় নাই, বাইরে আলোচনায় আসে নাই। ইতিহাসের এই বিকৃতিটা আমরা দেখি। যাই হোক, 24 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামে বামপন্থীদের গণতান্ত্রিক শক্তির যেমন ভূমিকা, বামপন্থীদের কমিউনিস্টদের ভূমিকাও কিন্তু এই 24 বছরে আমরা দেখেছি। 24 বছরে নানা রকম 54 যুক্ত ফ্রন্ট গঠন করার ক্ষেত্রে বলেন, পরবর্তীতে 62 শিক্ষা আন্দোলন বলেন, 69 গণ আন্দোলন বলেন, 11 দফা রচনা বলেন, 54 সালে 21 দফা রচনা বলেন, এইটার মধ্যে কমিউনিস্টদের একটা বিশাল ভূমিকা, বামপন্থীদের বিশাল ভূমিকা। কিন্তু কোনোভাবেই যেভাবেই হোক, বামপন্থীদের মধ্যে নানা বিভক্তি ছিল। 60 দশকে এসে কমিউনিস্ট পার্টি বিভক্তি হয়, সেখানে বামপন্থী চীনপন্থী, মস্কোপন্থী হিসেবে পরিচিত হয়। নানা রকম কারণে হয়তো মুক্তিযুদ্ধের লিডারশিপে আমরা মুক্তিযুদ্ধ গড়ে তোলার কাজটা কিন্তু এদেশে বামপন্থীরা কমিউনিস্টরা করেছে। কিন্তু লিডারশিপে শেষ পর্যায়ে এসে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, 9 মাসের সশস্ত্র সংগ্রাম, সেই সংগ্রামে হয়তো নেতৃত্বের জায়গায় আমরা ছিলাম না। নেতৃত্বের জায়গায় আমরা ছিলাম না এটা বললে ভুল হবে, যে একেবারে মানে যেহেতু একটা নির্বাচনে পাওয়ার না দেওয়া, সেই জায়গায় কিন্তু আমাদের বামপন্থীরা কিন্তু ভূমিকা রেখেছে। আজকে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় নানা রকম বিভ্রান্তি, এইটা আমার কাছে মনে হয়েছে এই জায়গায় কেন আমরা ওই জায়গায় যাব? গণঅভ্যুত্থানের এজেন্ডা কি এটা ছিল? এটা কি এত তাড়াহুড়োর বিষয়? তখন প্রশ্ন আসে, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লবের কথা বলা, গণঅভ্যুত্থানকে একটু অন্য জায়গায় যারা
আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এই প্রতিক্রিয়াশীলরা নানাভাবে দক্ষিণপন্থী শক্তি কিন্তু একটা লিড নিয়ে ফেলছে। এবং সেই জায়গায় সন্দেহ আমাদের হয় যে বারবার এই এজেন্ডার বাইরে এসে মুক্তিযুদ্ধকে নিয়ে এসে একটা বিতর্ক সৃষ্টি করা। যাই হোক, এবারও যে বিষয়টা এসেছে যে কারা কারা প্রথমে আসলো একটা কথা, এটা প্রতিবাদ হলো, আবার আমাদের উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেষ্টা ব্যাখ্যা দিলেন, কিন্তু আমরা এখনো পুরোপুরি এটাকে গেজেটটাকে আমরা দেখতে পারি নাই বা এটা যা আসে নাই, কিন্তু সন্দেহ আছে যে হঠাৎ করে এটা আসলো কেন। এবং এর মধ্য দিয়ে বলা হলো যে বলা হচ্ছে যে অস্থায়ী যে সরকার ছিল, সেই অস্থায়ী সরকারের যারা, তারা এটা মুক্তিযোদ্ধা কারা, তারা এবং যারা সশস্ত্র ভাবে মুক্তিযুদ্ধ করেছে, এবং অন্যরা হলো সহযোগী, যারা খেলাধুলা মানে স্বাধীন বাংলা ফুটবল দল করেছে, যারা স্বাধীন ইয়ে করেছে, কি বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বেতার কেন্দ্র বা এই ধরনের, তাদেরকে সহযোগী ইয়ে করা হয়েছে। এইখানে একটা প্রস্তুত থেকেই যাচ্ছে তাহলে অস্থায়ী সরকার। অস্থায়ী সরকারের কিন্তু যেমন মন্ত্রীদের নাম বলেছে উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা, তিনি অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম, তাজউদ্দিনের নাম, কামরুজ্জামানের নাম, এইসব নাম বলেছেন, কিন্তু সেই নামের সাথে কিন্তু আমরা দেখি নাই অস্থায়ী সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল, মৌলানা ভাসানী, কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফফর আহমেদ এবং মনোরঞ্জন ধর, আমাদের অস্থায়ী সরকারের উপদেষ্টা পরিষদে তারা ছিলেন। এই উপদেষ্টা পরিষদ তারা কি মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পড়েছেন কিনা, এবং ওনারা বলেছেন যে এমপি এমএনএ, পরবর্তীতে যেটা নিয়ে এমসিএ হয়েছিল, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, পরবর্তীতে যেটা গণপরিষদ হয়েছিল, মেম্বার অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এমসিএ, এদের এই যে তারা কিছু আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় মানে 70 সালে প্রাদেশিক পরিষদ বা জাতীয় পরিষদের যারা মানে স্বল্প সংখ্যক 2, 4, 5, 10 জন বাদে সবাই কিন্তু মানে এই অস্থায়ী সরকারের সাথে যুক্ত হয়েছিল। পাকিস্তানের প্রতি হয়তো আনুগত্য 2, 4, 5 জন, খুব বেশি না, তারা হয়তো দিয়েছিল যারা এটা থেকে সরে ইয়ে হয়েছিল, কিন্তু এই এমপি এমএনএরাই এমসিএ করেছিল। এবং তারা বলেছে তাদের মধ্যে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা মুক্তিযোদ্ধা, কিন্তু যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে অন্য তাদের ব্যাপারে কিন্তু প্রশ্ন নাই, তারা সহযোগী মুক্তিযোদ্ধা। যারা অস্ত্র হাতে যুদ্ধ করে নাই কিন্তু এমপি এমএনএ ছিল, মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, সংগঠক হিসেবে বলে না, সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বলা। এর মধ্যে দিয়ে একটা ভ্রান্তি, একটা ধূম্রজাল, এবং জামাত ইসলাম, হেফাজত ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ, এইটা যে তাদের অক্সিলারি ফোর্স ছিল, সহযোগী ছিল, পাক হানাদারকে আমরা পরাজিত করেছি। মুক্তিযোদ্ধারা কার বিরুদ্ধে লড়াই করেছে? পাকিস্তানের সাথে লড়াই করেছে। সব জামাত ইসলামের নাম কিন্তু বলেছে, মুসলিম লীগের নাম বলেছে, এই বিষয়গুলো এসেছে এই তৎকালীন কথার মধ্য দিয়ে। তৎকালীন জামাতে ইসলাম কিন্তু তৎকালীন না। জামাতে ইসলাম সেই সময় আমিরকে ছিল, গোলাম আজম। জামাতে ইসলামের সেই সময় নেতা কে ছিল? মন্ত্রী কে ছিল? আব্বাস আলী খান, ইউসুফ সাহেব। এরা কিন্তু পরবর্তীতে জামাতের এই যে জামাতের ধারাবাহিক লিডারশিপ, তৎকালীন বলে আসলে কি জামাতকে বাইরে রাখা হচ্ছে কিনা, এরকম নানা বিভ্রান্তি আছে। আমার কাছে মনে হয়েছে, আমরা এটা মনে করি যে এই ধরনের একটা, যখন আমরা দেশ গড়ার কাজে, আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন এই এজেন্ডাগুলো সামনে নিয়ে এসেছে আসলে দেশের যে দেশ গড়ার যে এজেন্ডা, সেই এজেন্ডা থেকে আমরা সরে যাচ্ছি কিনা আমরা মনে করি। এই জায়গায় আমরা সন্দেহ করছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসের আরেকটা বিকৃতি, যে বিকৃতি আওয়ামী লীগ তার মতো করেছে, সেই বিকৃতির জায়গায় আমাদেরকে ফালানো হচ্ছে কিনা। আবার সেই মুক্তিযুদ্ধ নিয়ে এই মধ্যে মুক্তিযুদ্ধের বয়ানের মধ্যে থেকে দেশের মূল কাজটা, দেশকে আমরা এগিয়ে নেওয়া, আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিল, সেই আবার 24 এসে আমাদের আবার একটা আমাদের হাজার শহীদের যে স্বপ্ন আবার তৈরি হয়েছে, সেই 71-এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন 24-এর, আমি আসবো আপনার কাছে আবারও, সেই জায়গাটায় কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেটাই আমাদেরকে ভেবে দেখতে হবে। জি, আমি আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। শওকত আলী, আপনার কাছে আসি একই বিষয় নিয়ে। আমি একটু সাথে যোগ করি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন যে যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা তালিকায় আছে, তাদের তালিকা থেকে সরে যাওয়ার সুযোগ দিতে একটি ইনডেমনিটি দেওয়ার চিন্তা করছে সরকার। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন শওকত আলী? ধন্যবাদ ভাই এবং সহ-আলোচক মিহির ঘোষ ভাইকে। আমি আলোচনার একটু পেছন থেকে শুরু করতে চাই আর কি। আমরা অন্য নিউজে দেখেছিলাম যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আমাদের যে সংশোধন, মুক্তিযুদ্ধের যে সংশোধনটা করেছে, এইটা একই সাথে এই প্রশ্নটা করা যায় স্বাভাবিক যে আমরা সন্দেহ করতেই পারি যে এখন তাদের এই দায়িত্ব কেন আসলো বা কেন এটা করলো। কিন্তু একই সাথে কিন্তু এটাও সত্যি যে আপনারা জানেন, আমরা দেখেছি বিগত সময়ে
মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে, মানে মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের 71 সালের পরে জন্মগ্রহণ করেছে এমন মানুষজনও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বেড়াচ্ছে, এবং সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটকে কাজে লাগিয়ে নানা রকম কোটা এবং নানা রকম সুযোগ সুবিধা দেশের সেগুলো গ্রহণ করতেছিল। এবং এই ঝামেলা থেকে কিন্তু আপনি এই কোটা আন্দোলনের সূত্রপাত হয়, এবং আপনি নিশ্চয়ই জানেন এই বিষয়টা। এবং যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশাল পট পরিবর্তনের ঘটনা ঘটেছে আমাদের। সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং মুক্তিযোদ্ধা কারা, ভুয়া মুক্তিযোদ্ধা আমরা কাদেরকে বলতেছি, বা আমরা যাদেরকে বলতেছি তারা ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের বাদ দিতে হবে। তো সেটা কিসের ভিত্তিতে হবে? তার একটা আউটলাইন লাগবে, তার একটা নীতিমালা লাগবে। তো সেই জায়গা থেকে এটা আমার মনে হয় দরকার ছিল। কিন্তু একই সাথে আমার মনে হয় যে মিহির ভাই যে প্রশ্নগুলো তুললেন, এই প্রশ্নগুলো আমি মনে করি যৌক্তিক, এটা উঠতে পারে। এবং একটা গণতান্ত্রিক সমাজে এটা হতেই পারে যে আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই সিদ্ধান্ত সবার একই রকম ভাবে তাদের মতো করে না হতে পারে, পছন্দ না হতে পারে, বা অনেক রকম অসঙ্গতি থাকলে, কনফিউশন থাকলে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। পরবর্তীতে এগুলো নিয়ে যদি এর আপত্তি থাকে, সে আপত্তি জানানোর জায়গা যদি না থাকে, তাহলে আমরা বলতে পারি যে তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু যদি এমন হয় যে না, আমাদের আপত্তিটা আমরা বলতে পারছি এবং সেইটা হচ্ছে সংশোধনের সুযোগ আছে, এটা যদি হয় তাহলে একটা জায়গা হয়। কিন্তু আমরা দেখলাম একটা বিতর্ক তৈরি হয়ে গেল, একটা হেডলাইন নিউজ এবং মেইন স্ট্রিম আমাদের যে পত্রিকাগুলো যাদেরকে আমরা চিনি, প্রথম আলো, সমকালের মতো পত্রিকায় আপনার জানা গেলো, আসলো নিউজ এভাবে যে শেখ মুজিবুর রহমান সহ 4 নেতা মুক্তিযুদ্ধ তালিকা থেকে বাদ। এবং আমরা পরবর্তীতে গ্যাজেটের যে বিষয়গুলো প্রকাশিত হলো, সেখানে আমরা দেখলাম সেই সংজ্ঞা অনুযায়ী তারা কোনোভাবেই মুক্তিযোদ্ধা থেকে বাদ পড়েন নাই। বরঞ্চ যে কনফিউশনটার কথা সবাই বলে, যে আমি একটু ব্যাখ্যা করতে চাই। হ্যাঁ, যেখানে দুইটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। এক জায়গায় বলা হচ্ছে মুজিবনগর সরকারের যারা আছেন তারা সবাই বীর মুক্তিযোদ্ধা। আবার আরেকটা পয়েন্টে বলা আছে যে মুক্তিযোদ্ধা সহযোগী কারা। সেই প্রসঙ্গে এসে বলা হয়েছিল যে মুজিবনগর আমাদের যে 70 নির্বাচনে যারা আমাদের গণপরিষদের অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন, এমএনএ যারা ছিলেন, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা সহযোগী। আচ্ছা, এখন আমি যদি দুইটাকে আমি মিলাতে চাই, তাহলে আসলে দুইটাই পরে আমরা আসলে এই কনফিউশনটা সত্যি যে এটা হইতে পারে যে আমরা ওই সংজ্ঞা অনুযায়ী, সহযোগী সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু সহ যারা ছিলেন তারাও সেই সংজ্ঞায় পড়ে যান। আবার আগের সংজ্ঞা অনুযায়ী তারা মুক্তিযোদ্ধার সংজ্ঞাতেও পড়েন। এখন আমার কাছে কনফিউশনটা না হয় নাই কেন আমি বলি, আমি দেখি যখন একটা মানুষ তার দুইটা সংজ্ঞাতে সে দুইটা পদবি ধারণ করতেছে, তো আলটিমেটলি এটা অনেক জায়গায় হয়, কিন্তু অনেক জায়গায় হয়। যেমন ধরেন একটা কমিটি, একটা জেলা কমিটির আহ্বায়ক, সে আবার থানা কমিটির সদস্য যদি হয়, আমরা কিন্তু দুইটার মধ্যে যেটা প্রধান আমরা সেটাকে কাউন্ট করি। সো সংজ্ঞা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি দুইটা দিয়ে পড়তেছেন হয়তো, কিন্তু দুইটার মধ্যে তো একটা তো প্রায়র, সুতরাং আমরা প্রায়রটাকে গ্রহণ করবো। ওই হিসাবে আমরা বলতে চাই যে এখানে আসলে কনফিউশনটা থাকার কথা না। বাট তারপরেও এখানে আসলে এই পত্রিকার নিউজগুলি আসলে এটা তো রাজনীতি আছে, আপনারা বুঝেন। এবং একইভাবে এই সরকার, আমরা মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে একটা ডানপন্থার উত্থান ঘটছে বিপ্লব পরবর্তী সময়ে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো সেটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, কিন্তু একই সাথে আমরা এটাও আমরা মানতে চাই না যে বাংলাদেশের সবাই ডানপন্থী হয়ে গেছে বা স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশ চালাচ্ছে এবং তারা তাদের মতো করে সবকিছুকে চেঞ্জ করে ফেলতেছে। এইটা আসলে আমরা আমরা দেখতেছি না, বা আমাদের চোখে এটা আমরা আমরা মানতে চাচ্ছি না এই বিষয়টা। এবং আমরা সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছি যে বিষয়টা এমনও হয় নাই। আপনি দেখবেন যে এই সংঘাতে জামায়াত ইসলাম, নেজাম ইসলাম এবং মুসলিম লীগ, নেজাম ইসলাম এবং মুসলিম লীগ কিন্তু তৎকালীন, এবং তার সংজ্ঞার মধ্যে জামাত ইসলাম পড়ছে। কিন্তু জামাত ইসলাম এখনো আছে, এখনো তারা আমাদের দেশে রাজনীতি করতেছে। তো এইটা একটা বিশাল বিতর্ক হয়েছে আমাদের দেশে, দীর্ঘদিন ধরে বিতর্ক চলতেছে। এবং জামাত ইসলামের প্রসঙ্গ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ সময় রাজনীতি করছে এবং সেটাকে তারা পলিটিক্যালি ক্যাশ করছে, এবং মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে তারা তাদের মতো করে দেশটাকে পরিচালনা করছে। এবং যার ফলে যেটা হয়েছে, এখন আপনি দেখবেন আমাদের এখন যে প্রজন্ম যারা 17, 18, 19 বছর বয়স, হ্যাঁ, তারা কিন্তু তাদের এই পুরো মানে সময়টা তারা আওয়ামী লীগের ন্যারেটিভটাই তারা গ্রহণ করতে করতে বড় হয়েছে। তা আজকের দিনে এসে এখনকার সময়ে এই যে জেনজি আমরা বলি, যে জেনারেশনটার কথা আমরা বলি, এই জেনজির কাছে কিন্তু তারা মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগের চেতনা, এইভাবে কিন্তু তাদের কাছে একটা অল্টারনেটিভ হয়ে গেছে, একটার সাথে আরেকটা। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা এই জায়গা থেকে ব্যাপারটা বের হওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ। তবে আমি একই সাথে আমি বলতে চাই যে এই যে গ্যাজেটের যেই ধোঁয়াশাগুলো আছে, সেই ধোঁয়াশাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা সবাই মিলে যদি কথা বলি এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই কনসার্ন গুলো মাথায় নেন, কনফারেন্স গুলো ক্লিয়ার করেন। এবং আমরা এটা বিশ্বাস করতে চাই না যে স্বাধীনতা বিরোধী বা বাংলাদেশের স্বার্থের বিরোধী, সেটা 71 সাল হোক বা বর্তমানে হোক
ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ভারত, আমেরিকা হোক, যেটাই হোক না কেন, বাংলাদেশের স্বার্থের বিরোধী কেউ আমাদের দেশ চালাবে, আমাদের সরকার চালাবে, এই ব্যাপারটা আমরা কোনোভাবে হতে দিতে চাই না। সুতরাং আমরা এই আলোচনাগুলো জারি রাখতে চাই। জি, শওকত ধন্যবাদ। আলী, আপনাকে অনেক ধন্যবাদ। মিহির ঘোষ, আপনিও সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর মিহির ঘোষ, আমি একটু আপনার কাছে আসতে চাই। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে আপনাদের প্রতিনিধিও ছিলেন। আমরা যদি দেখি যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক এবং যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে, সবকিছু মিলিয়ে সার্বিকভাবে ঈদের পর, কোরবানির ঈদের পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, আপনি কি দেখছেন মিহির ঘোষ? আসলে কোরবানি ঈদের পরে না, কি কেমন যাবে আসলে ভালো যাচ্ছে না বাংলাদেশের রাজনীতি। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে যে স্বপ্ন দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছিল আবার নতুন করে, সেখানে আমরা কেন দিনে আবার ধাক্কা খাচ্ছি। আমরা ভালো ঈদের পরে কি রকম হবে তার চেয়ে ঈদের আগেই কেমন হয়েছে দেশ, আমরা এর মধ্যে আমরা আমরা জানি যে আমরা আমাদের দেশবাসী একটা শঙ্কায় পড়েছে যে ইতিমধ্যেই আমাদের করিডোরের নামে আমাদের মাটি ব্যবহার করার, বা এখানে করিডোরের নামে একটা সাম্রাজ্যবাদী যুদ্ধের সম্ভাবনা, বা আমাদের দেশকে একটা অকার্যকর ব্যর্থরাষ্ট্রের দিকে নিয়ে যাবে কিনা, এটা মানুষ ভাবছে আমাদের বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার যে কথা চলে আসছে। এইটা তো আসলে গণ অভ্যুত্থানের এজেন্ডা ছিল না, বা 15 বছর যে দুঃশাসনের বিরুদ্ধে যে লড়াই ছিল, সে লড়াইয়ে নিজের জাতীয় সম্পদ রক্ষাই ছিল প্রধান। এবং এই 15 বছরে আমরা যেমন ভোটাধিকারের লড়াই করেছি, আমরা যখন গণতন্ত্রের লড়াই করেছি, আমরা যেমন দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, আমাদের জাতীয় সম্পদ রক্ষার জন্য আমরা লড়াই করেছি। আমরা বন্দর রক্ষার লড়াই করেছি, আমাদের তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষা, বিদ্যুৎ বন্দর রক্ষার আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনে একটা বড় ভূমিকা এদেশের বামপন্থীরা, কমিউনিস্টরা বা গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক মানুষ একটা ভূমিকা রেখেছে। কিন্তু আমরা দেখছি যে সেই জায়গাটায় দেশবাসী ধাক্কা খাচ্ছে। আমরা এর মধ্যে একটা বাজেট পেলাম, আমাদের সেই বাজেট আমরা আশা করেছিলাম যে এই বাজেট গতানুগতিক থেকে বের হয়ে আসবে। এই বাজেট যেহেতু জাতীয় সংসদে এটা উত্থাপিত হলো না, এটা অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট করে, তো এই সরকার নিশ্চয়ই, এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো, বা যাদের যে এই রাজনৈতিক দলগুলোর সমর্থনে, বা যে মানুষগুলো, বা আমাদের যে সব অর্থনীতিবিদ এই আন্দোলনে শরিক ছিলেন, বা যে সব রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলে, এইটা গতানুগতিক থেকে বের হয়ে এসে লুটপাটের যে ধারা তৈরি হয়েছিল বাংলাদেশে 15 বছরে, যে লুটপাট তন্ত্র আমাদেরকে জেকে বসেছিল, যে লুটেরা গোষ্ঠী যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, যাতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা সহ আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা কমিটি করে দিয়েছিল আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে, তাদের যে রিপোর্ট যে 27 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, এই যে পাচারকৃত টাকা ফেরত আনার বিষয়ে আমরা প্রত্যাশা করেছিলাম এই বাজেটে একটা এদেশের মানুষ এইখানে, এবং এই কালো টাকার যে প্রভাব, এই 15 বছরের কালো টাকার যে প্রভাব, এবং সেই কালো টাকারকে সাদা করার যে বাজেটের মতো দিয়ে সাদা করে দিয়ে তাদেরকে যে আজকে তাদেরকে পার্লামেন্টে পাঠানো, এই মাফিয়া, এই দুর্বৃত্তরা, তারা রাজনীতিবিদদেরকে সরিয়ে দিয়ে তারা পার্লামেন্ট দখল করেছে, তারা মন্ত্রী পরিষদ দখল করেছে, তারা স্থানীয় সংস্থাগুলো দখল করছে। কিন্তু আমরা দেখলাম, দুঃখের সাথে দেখলাম, এই বাজেটে সেই কালো টাকাকে সাদা করে দেওয়ার সুযোগটা থাকলো। আমরা দেখলাম যে গরিব এই বৈষম্যের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান, যে বৈষম্যহীন সমাজ, শুধুমাত্র কোটা না, সমাজ থেকেই এই সমাজকে একটা বৈষম্যহীন সমাজের দিকে নিয়ে যাওয়া, সেই জায়গা থেকে ধনী গরিবের যে চরম বৈষম্য, 5 ভাগ মানুষের কাছে যে সম্পদ, 95 মানুষ সেই সম্পদ নাই, বা অনেকে বলে 5 ভাগ না, 1 ভাগ মানুষের কাছে যে সম্পদ চলে গেছে,
99% মানুষের কাছে সেই খবর দেয়। এরকম একটা অবস্থায় যে আমরা বাজেট পেলাম, সেখানে আমরা দেখলাম যে এই গরিব মানুষের জন্য যে কিছু সুযোগ সুবিধা আছে, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমরা দেখলাম এটা একটা মশকরা করা হয়েছে সেই জনগোষ্ঠীর সাথে। মাত্র 50 টাকা প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা 50 থেকে 100 টাকা বৃদ্ধি করেছে। আমরা সেই জায়গায় কোনো সাহস দেখাতে পারলেন না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখলাম যে সেই বাজেটে যে লুটপাটের ধারাটাকে বাজেটের এবং স্বীকার করলো, অর্থ উপদেষ্টা স্বীকার করলো যে আমরা গতানুগতিক থাকা কেন বের হতে পারলো, যে এই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে গতানুগতিক বাজেটও আমরা দিতে পারলাম, একটা গতানুগতিক থেকে বের হতে পারলাম। একটা মানে বৈষম্যহীন সমাজের জন্য যে বাজেট দেওয়া দরকার, যেখানে সকলের সুবিধা থাকবে, যেখানে সিংহভাগ মানুষ, অধিকাংশ মানুষ যেখানে সুবিধা পাবে, যেখানে কালো টাকা সাদা করার সুযোগ দুর্বৃত্তরা পাবে না, মাফিয়ারা দুর্বৃত্তরা পাবে না। আমি যদি একটু, জি আমি আপনার কাছে সেই আসি। জায়গায় আমি জি, ঈদের সেই পরে, জায়গায় বলতে জি ঈদের পরে নির্বাচনকে কেন্দ্র করে কি আপনারা চাপ বাড়াতে যাচ্ছেন সরকারের উপরে, যে আপনাদের কেমন কোন পরিকল্পনা ঈদের আছে? পরে চাপ বাড়ানোর বিষয় না, বড় বাড়ানো কমানো বিষয় না, মানুষের চাপ। এটা রাজনৈতিক মানুষ কিন্তু তারা মনে করে যে আসলে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছি, এটা গণতন্ত্রের জন্য আন্দোলন, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। সেই জায়গাটায় ভোট যদি নির্বাচনেই থেকে যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও মানুষ এখন ভাবা শুরু হচ্ছে যে নির্বাচন কি নির্বাচনে গেছে, ওটা কি নির্বাচন থেকে আর আসবে না, এটা কি অনেক দূরে হবে, নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কোনো পায়তারা করছে কিনা, এবং এইটা কিছু কিছু ঘটনা এটা প্রলম্বিত হচ্ছে কিনা, সেই মানুষের সেই আলোচনাকে কিন্তু খোরাক যোগাচ্ছে। সেই জন্য আমরা মনে করি যে ঈদের এখানে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমরা মনে করি যে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার। হয়তো বলবেন যে নির্বাচিত সরকার হলে কি এই দুঃশাসন যেটা ছিল, আমরা তো নির্বাচিত সরকার আগেও পেয়েছিলাম। আমরা 90-এর একটা এত বড় লড়াই করে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছি, কিন্তু আমরা দেখেছি আমাদের পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার থেকে করে এসে সেই জায়গায় আবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরাচারকে আমরা পরাজিত করেছিলাম, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে পারি নাই। আমরা 96 সালেও তো লড়াই করে, নানাভাবে লড়াই হয়ে একটা নির্বাচন, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, একাধিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। নির্বাচন করলেই সমাধান হয়ে যায় আমরা এটা মনে করি। আমরা সেজন্য বলেছিলাম যে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। আমরা ব্যবস্থা বদলার আন্দোলনটাকেই আমরা কমিউনিস্ট বামপন্থীরা একটা বড় করে দেখি, কিন্তু আমরা মনে করি যে বারবার আমরা বিজয় অর্জন করব, সে বিজয় হাতছাড়া হবে, সেটা যেমন ঠিক না, আমরা বিজয় ধরে রাখতে চাই। কিন্তু বিজয় ধরে রাখার নামে আমি যদি আরেকটা আমি ফেসিবাদকে পরাজিত করে ফেসিজমকে পরাজিত করার চিন্তা না করি, ফেসিবাদেরকে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, বিদায় মানে পালিয়ে গেছে, আমরা যেমন সেইখানে যদি আমরা ফ্যাসিজমকে আমরা ব্যক্তির জায়গায় আমরা যদি একটা নতুন ফ্যাসিজমের কোনো সম্ভাবনা এখানে দেখি, নতুন ফ্যাসিস্ট আমরা যদি সম্ভাবনা দেখি, তাহলে সেই জায়গাটা মানুষের মধ্যে কিন্তু আলোচনা আছে। আমরা মনে করি, মানুষ মনে করে যে একটা চাপটা তো বাড়বেই, যে সেটা হলো যদি তার যে সিন্ডিকেট যদি আগের মতোই থেকে যায়, বাজেট যদি আগের মতোই থেকে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগের মতোই থেকে যায়, মানুষের জীবন মান যদি না বাড়ে, এবং নির্বাচনটা যদি নির্বাচনই থেকে যায়, মানুষের গণতান্ত্রিক অধিকার যদি ফিরে না পায়, তাহলে তো চাপ, মানুষের জায়গা থেকে যে চাপ আসবে, সেই জায়গা থেকে আমরা রাজনীতি করি। মানুষের যে আলোচনা, সেই আলোচনাকে নিয়েই অবশ্যই আমরা মনে করি যে আমরা এই সরকারকে এখনই নাকচ করে দিতে চাই না, কিন্তু সে যদি নিজেই নাকচ হয়ে যাওয়ার মতো সিদ্ধান্তের মতো উপনীত হয়, তাহলে তো আসলে আমাদের আর করার কিছু থাকবে না। আমাদের ঈদের পরে রাজপথে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে শহীদের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময়, এখনো অসংখ্য আহত আছে যারা চিকিৎসা এখনো নিচ্ছে, হাসপাতালে আছে, তাদের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি সেই জায়গা থেকে সরে যায়, তাহলে আমরা সেই জায়গায় সেই রাজপথে আমরা নামতে চাই না। আমরা হরতাল, অবরোধ বা গভর্নমেন্ট আমরা বলতে চাই না যে আমরা নির্বাচিত এই মুহূর্তে সরকার, এই দরকার নির্বাচিত সরকার, এটা যেমন বলতে চাই, কিন্তু আমরা তো বলতে চাই না ওই আগের মতো যে আর নাই দরকার শেখ হাসিনা সরকার, যেমন বলেছিলাম এবং শেখ হাসিনাকে না করে দিয়েছিলাম, কিন্তু আমরা ইউনূস সরকারকে এইভাবে বলতে চাই না। কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি, জনগণের চাপ যদি ওই জায়গায় আসে, তখন কিন্তু ওই জায়গায় যাওয়ার, ওই জায়গায় আমরা না চাইলেও যদি চলে যায়, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে না। মেহের ঘোষ, আপনাকে ধন্যবাদ। আমরা মনে করি, হ্যাঁ,
এই জায়গায় আমাদের ভাবতে হবে সকলকে। জি, আমি নিশ্চয় সময় পেলে আপনার কাছে আবারও আসবো। শওকত আলী, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যদি একটু বলতেন, আপনার অনুদান আগামীর বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে ক্রাউড ফান্ডিং বা গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কিভাবে আপনারা এই ক্রাউড ফান্ডিং করছেন, কিভাবে কি করবেন, এর স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন শওকত আলী। ধন্যবাদ। এই বিষয়টা আমি আলোচনা করার আগে আমি যদি একটু মিহির ভাইয়ের একটা কথা একটু সাথে তাল মিলিয়ে একটা কথা শেয়ার করতে চাই, তারপর আমি প্রসঙ্গটাতে আসছি। মিহির ভাই যেমন বললেন যে আহত এবং নিহতদের যে কথাগুলো বললেন, যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হয়েছিল, আমরা চাই না যে তারা এর সাথে বেইমানি করুক। একই কথা আমারও, কিন্তু আমার কথাটা একটু অন্যরকম। দেখেন, আমাদের যেই নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী সিস্টেম আমরা দেখেছিলাম, এবং আমাদের যেই গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের সাধারণ মানুষ যেভাবে ভোট দেয়, তো ভোটিং যে সিস্টেম আমাদের বাংলাদেশের, সেইটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে এটাকে ইঞ্জিনিয়ারিং করে, এটাকে কিভাবে টাকার ঝনঝনানি দেখিয়ে, অবৈধ টাকার ঝনঝনানি দেখিয়ে ক্ষমতা দখল করতে হয় বা ক্ষমতা দখল করে, এবং তারপরে ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে রাখে, এই সিস্টেম কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। এবং আমরা মির ভাই একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন, 90 গণঅভ্যুত্থানের পরেও কিন্তু সেম তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা উত্তরণ ঘটেছিল আমাদের। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচনে জিতে আসা দলই কিন্তু তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সুতরাং আমরা বলেছিলাম যে 3 আগস্ট ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যার জন্য কিছু প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু তার আলোচনায় একবার বলেছিলেন যে মৌলিক সংস্কার আমাদের প্রয়োজন। নির্বাচন যখনই হোক, সেটা সরকার বলেছেন জুলাই থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তা আমরা মনে করি সেটা ডিসেম্বরে হোক বা জুনে হোক, যখনই হোক, নির্বাচনের আগে সেই নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান সহ প্রয়োজনীয় যে মৌলিক সংস্কারগুলো আছে সেইগুলো হতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের বা আমাদের শহীদ এবং আহতদের রক্তের সাথে বেইমানি না করা বা তাদের রক্তের দাম দেওয়া। এরপরে যেটা হচ্ছে আমাদের দলের যে ক্রাউড ফান্ডিং সিস্টেম ব্যাপারটা নতুন না বাংলাদেশে। অনেকে যেভাবে বলছে, আমি দেখতে পাচ্ছি অনেক সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে যে এনসিপি প্রথমবারের মতো ক্রাউড ফান্ডিং চালু করেছিল। আসলে ব্যাপারটা আমি বলছি, ব্যাপারটা এরকম না। ক্রাউড ফান্ডিং এর সিস্টেম বাংলাদেশে এর আগে অনেক দলই চেষ্টা করেছে। তবে এটা ঠিক যে এনসিপি যেভাবে করে ক্রাউড ফান্ডিং এর যেই অর্থের সোর্স এবং এটাকে যেই ওয়েবসাইটের মাধ্যমে এটাকে প্রমোট করা, ব্যাপক আকারে নামানো এবং তার হিসাবটা লাইভ রাখা, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কত টাকা উঠছে, এটার মধ্যে দিয়ে খরচ হলে আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে বিভিন্ন রকম জিনিস, যেমন আপনি দেখছেন টি শার্ট, মগ বা অনলাইন কোর্স, এগুলো বিক্রির মধ্য দিয়ে পার্টির আয়ের উৎস তৈরি করা। এবং যেহেতু রাজনীতি দিন শেষে জনগণের করতে হবে, জনগণের জন্যই আমরা নেমেছি রাস্তায়, এবং আমরা কাজ করছি। সুতরাং এই পার্টি যখন চলবে, জনগণের জন্য কাজ করবে, তাহলে জনগণকে পার্টিটাকে চালাতে হবে। এই কনসেপ্ট কিন্তু আর অনেক রাজনৈতিক দলের মধ্যে আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের এই ফাইন্যান্সিয়াল মডেল তৈরি হওয়ার আগে আমরা পৃথিবীর অনেকগুলো দেশের অনেকগুলো রাজনৈতিক দল, অনেকগুলো ফাইন্যান্সিয়াল মডেল আমরা পর্যালোচনা করেছি, আমরা এগুলো রিসার্চ করেছি, এবং এর মধ্যে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কি হতে পারে, কোনটা সুইটেবল, কোনটা উচিত, এইগুলো আমাদের যে টিম ছিল সেই টিমের বিবেচনার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। এখন এখানে যেটা হচ্ছে যে আমাদের দেখেন, আপনি আমাদের ওয়েবসাইটে যদি যান, আপনি ডোনেট করতে পারবেন এবং একই সাথে দেখতে পারবেন যে এখানে কতজন ডোনেট করেছে, কত টাকা উঠেছে। এবং আমাদের যখন বিভিন্ন প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে যে আয় ব্যয় হবে সেটাকে আমরা এখানে তুলে ধরবো। অর্থাৎ রাজনৈতিক দলের আয়ের উৎস এবং ব্যয়ের খাত, সেটা জনগণের সামনে জবাবদিহিতার যে জায়গা, অর্থাৎ জনগণের টাকা দিয়ে যদি একটা দল চলে, তাহলে সে জনগণের জন্য কাজ করবে। শওকত আলী, আর যদি এমন জি, এই যে ক্রাউড ফান্ডিং যে ওয়েবসাইটে যে অর্থ আসবে যাবে সেটা তো দেখতে পারবে সাধারণ জন। এর বাইরে যে কোনো অর্থ পার্টিতে আসবে না, অথবা কোনো রাজনীতিক আপনাদের দলের নিবেন না, অথবা ব্যয় হবে না, সেটা কিভাবে জানা যাবে শওকত আলী? না, সেটাও আমরা আমাদের যে পলিসি, সেই ফাইন্যান্সিয়াল পলিসিতে আমাদের এইটাও থাকবে। আপনারা দেখতে পাবেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বলা আছে এবং এখানে তুলে ধরা আছে যে এইটার মধ্যে দিয়ে যে আমাদের যে আয় ব্যয় যে স্বচ্ছতা, সেটা আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা পাবলিশ করবো রেগুলার। এবং প্রতি 3 মাস পরে পরে আমাদের রিপোর্ট প্রকাশিত হবে যে গত 3 মাস আমাদের কতজন কত টাকা দিয়েছেন। কেউ নাম প্রকাশের অনিচ্ছুক, অনেকে দেন, অনেকে হচ্ছে যে তাদের পরিচয় দিতে বলেন। তো আমরা সেই বিষয়গুলো আমরা প্রতি 3 মাস পর পর একটা রিপোর্ট প্রকাশিত হবে। আপনারা যদি একটু আমাদের ফাইন্যান্সিয়াল মডেলটা, আমরা যেটা প্রস্তাব করেছি আমাদের ওয়েবসাইটে যেটা আছে, একটু যদি পড়েন, তাহলে আমার মনে হয় আমাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হবে, এবং সেক্ষেত্রে আমি অন্যান্য প্রশ্নের উত্তর দিতে পারি। তবে আমরা যে মডেলটা দাঁড় করতে চাই, আমাদের নতুন বন্দোবস্ত নাম দিয়ে আমাদের যে আর্থিক জায়গা থেকে যে মডেলটা দাঁড় করতে চাই, যে একটা রাজনৈতিক দল
তার ক্রেডিবিলিটি, মানুষের কাছে তার স্বচ্ছতা, জবাবদিহিতা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং নিশ্চিত করার ক্ষেত্রে যেই বিষয়গুলো আমাদের সামনে আসবে এবং যদি কোনো বিষয় বাধা আসে, কোনো বিষয় প্রশ্ন আসে, সেগুলো আমরা নিতে রাজি আছি এবং সেটাকে আমরা রিভাইজ করতে রাজি আছি। সুতরাং এই বিষয়ে আমার অন্তত কনফিউশন নাই। আমি এই ব্যাপারে কনফিডেন্ট যে মানে আমাদের যেই সামনের দিনে যে প্রশ্নগুলো উঠবে, যদি কোনো বিষয়ে আমাদের মনে হয় যে না ভুল হচ্ছে, এটা হতে পারে যে অনেক সময় অনেক সিদ্ধান্ত ভুল হতে পারে বা আমাদের কাছে মনে হচ্ছে সঠিক, কিন্তু পারসেপশন এটা অনেক কাছে ভুল মনে হতে পারে। আমরা সেইটা রিভাইজ করতে রাজি আছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। জি, এটা তো আপনি বললেন শওকত আলী, আপনার রাজনৈতিক দলের আরো যারা আছেন আপনাদের সাথে, তারাও কি একই চিন্তা ভাবনা, একই ধ্যান ধারণা পোষণ করে? না, এটা কিন্তু আমি যেটা বলেছি আমার মুখের কথা না, আমাদের কিন্তু পুরো আলাপ আলোচনাটাই, আমাদের পুরো সিদ্ধান্তগুলি কিন্তু গণতান্ত্রিক উপায়ে হয়, কারো কারো একক সিদ্ধান্তে পার্টির কোনো সিদ্ধান্ত হয় না। আপনি দেখবেন যে এখানে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়। এই দেরি হওয়ার কিন্তু কারণ হচ্ছে, দীর্ঘসূত্রিতার কারণ কিন্তু এইটাই যে আমরা কিন্তু অনেকগুলো ফোরামে এটা আলোচনা করি। প্রথমে এক দল তারা রিসার্চ করে, এটাকে প্রস্তাব করে, তারপরে সেটা একদম ফোরামে তোলা হয়, তারপর সাধারণ সদস্যদের মতামত নেওয়া হয়, সেখান থেকে ইনপুট আসলে সেটাকে চেঞ্জ করা হয়, তারপর কিন্তু এটাকে আবার কোনো কোনো ক্ষেত্রে পাবলিকলিও ছেড়ে দেওয়া হয়। আপনি দেখবেন আমাদের দল গঠিত হওয়ার আগে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, যে ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা আমাদের দলের মার্কা কি হতে পারে, আমাদের দলের মানে স্লোগান কি হতে পারে, আমাদের ভোটিং সিস্টেম, এগুলো নিয়ে কিন্তু আমরা পাবলিক মতামত নিয়েছি অনলাইনে অফলাইনে, এবং সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে কিন্তু আমরা কোন মার্কাগুলো সবচেয়ে বেশি মানুষ বলতেছে সেগুলো বা কোন বিষয়গুলো আমাদের দলের কাছ থেকে চাচ্ছে, কি বিষয় আমাদেরকে দেখতে চাচ্ছে, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এবং তার ভিত্তিতে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছি, আবার অনেক সিদ্ধান্ত আমরা নতুন করে গ্রহণ করেছিলাম। সুতরাং এইটা আমাদের একটা সিস্টেমের পার্ট। আমি যেটা বললাম শুধু আমার মুখের বা আমার ব্যক্তিগত বক্তব্য না, আমি এইভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি এবং এভাবেই কাজ করতেছি। শওকত আলী, আপনারা কি রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে অথবা তাদের কোনো ব্যক্তির থেকে কোনো রকমের সহযোগিতা পাচ্ছেন? এই অভিযোগগুলো কিন্তু আপনাদের নামে উঠছে শওকত আলী, নাগরিক পার্টির নামে। জি, এই অভিযোগ ওঠার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুই ছাত্র উপদেষ্টা আছেন, সেই ছাত্র উপদেষ্টারা হচ্ছে আমাদের দলের যেই আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও উপদেষ্টা ছিলেন এবং তারা দীর্ঘদিন একই সাথে রাজনীতি করেছিলেন এবং তার ফলে তাদের একটা যোগাযোগ আছে এবং সেটা স্বাভাবিক, এবং সেই কারণেই হয়তো এই ধরনের প্রশ্ন ওঠে। কিন্তু আপনি যদি দেখেন যে কার্যক্রম, আমরা যে কার্যক্রমগুলো নিতে চাই, আমরা যে প্রধান উপদেষ্টা কিন্তু জাপানে একটি অনুষ্ঠানে তিনি বলছিলেন যে ছেলেরা একটি দল করেছে, তাদের আর একটু সময় প্রয়োজন, এই ধরনের কিছু, আমি এক্সাক্ট কথাটা আমার মনে নাই যার জন্য আমি কোট করতে পারছি না, আমি দুঃখিত, কিন্তু এই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছিলেন। জি শওকত আলী। হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে, এটা কেউ যে কোন দলের প্রতি অ্যাডমিশন থাকতে পারে। আপনারা তো এর আগে দেখেছেন যে উপদেষ্টা প্যানেলে কারা কারা বিএনপি পন্থী এমন আলোচনা উঠেছে। তো এইগুলো কিন্তু একভাবে হচ্ছে, কিন্তু আপনি যেটা কার্যক্রমে দেখতে পারেন, আপনি যদি বলেন যে এনসিপি গঠিত হওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় সহযোগিতা নিয়েছে, কিভাবে সহযোগিতা নিয়েছে, এগুলো যদি দেখেন, বা এনসিপির দাবিগুলি সরকার কিভাবে মেনেছে এগুলি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আসলে সেই অর্থে মানে কোনো দাবি মানা হয় নাই। কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, সরকারের ব্যর্থতা মানে এনসিপির ব্যর্থতা, সরকারের ব্যর্থতার দায় এনসিপি কে নিতে হয়, গালাগালি শুনতে হয় আমাদেরকে। কিন্তু সরকারের যদি কোনো সফলতা থাকে, সরকার যদি কোনো ভালো কাজ করে, তার দায় কিন্তু এনসিপির হয় না, তার দায় কিন্তু মানে সরকারেরই। তো এই একটা ন্যারেটিভ তৈরি হয়েছে আমাদের, যেটা আমাদের জন্য আমরা সমস্যাজনক মনে করতেছি। কিন্তু একই সাথে আমরা এইটাও দেখতে পাচ্ছি যে আসলে মানে যেই ধরনের সুযোগ সুবিধার কথা নেওয়ার কথা বলা হচ্ছে, আমি তো কাজ করতেছি, আমি দুইটা অঞ্চলের দায়িত্বে আছি, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ, দুইটা জেলা কিন্তু আমার দায়িত্বে, আমি এখানে কাজ করি, আমি সংগঠন গড়ে তুলতেছি। এই পর্যন্ত সরকারি বেসরকারি আমি কোন রকম কোনো সহযোগিতা আলাদা করে পাইনি, যেটা হচ্ছে আমাকে শওকত আলী, করতে হয়েছে নিজেকে এই বিষয়গুলো দায়-দায়িত্ব নিয়ে, নিয়ে। জি আমাদের সময় আজকে একদম শেষ, আমি একদম দুঃখিত। আপনাদের সাথে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো কথা হবে শওকত আলী। মিহির ঘোষ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজনই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও নিশ্চয়ই কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।